দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি জানান, একই দিনে হবে গণভোট। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন। নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছে। সঠিক সময়ে তফসিল হওয়া কিংবা না হওয়া নিয়ে বিভিন্ন মহলের নানামুখী আলোচনার সমাপ্তি টেনে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, সংস্কার কাজ ও ইসির সক্ষমতা প্রমাণে এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 12 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর, বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। এরপর 21 দিন প্রচারণার সুযোগ পাবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ আসনের বাইরে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতা চান সিইসি। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। আগামীকাল থেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালের 7 জানুয়ারি। কিন্তু বিরোধী দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সে নির্বাচন ছিল একতরফা ও সাজানো নির্বাচনের অভিযোগে বিতর্কিত। প্রশ্নবিদ্ধ ছিল একাদশ ও দশম সংসদ নির্বাচনও। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান কমিশনের কাছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বস্তরে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই বলছেন বিশ্লেষকেরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, মানিক মে এভিনিউ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংশয় অনেকটা কেটে গেছে। এখন বড় কাজ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার, 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর পরপরই রাজধানী থেকে শুরু করে সারা দেশে বইতে শুরু করে নির্বাচনী আমেজ। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো দেশ। তফসিল ঘোষণায় খুশি সাধারণ ভোটাররা। প্রজন্ম দল বেঁধেছে, একটা ভোট দেবে, এই যে ভোটের একটা আনন্দ আমেজ, এটা কিন্তু এখন ছড়িয়ে গেছে রাজধানী সহ সারা দেশে। নতুন বাংলাদেশের নতুন ভোট চাই। নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। 12 তারিখ ঘোষণা করছে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কারো হানাহানি মারামারি আমরা চাই না। ভোটারদের মতো তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, এখন নির্বাচন কমিশনের বড় দায়িত্ব লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায়। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তারা
সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম পটুয়াখালী জেলা। এরই মধ্যে পটুয়াখালী 1 আসনে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন সহ অন্তত 8টি দল থেকে মনোনীত প্রার্থীরা মাঠে নেমেছেন, করছেন সভা সমাবেশ, ভোটার টানতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 1 আসন। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ 5 বার, বিএনপি 4 বার ও জাতীয় পার্টি 4 বার নির্বাচিত হয়। আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য নানা রকম হিসাব নিকাশ করছেন নতুন ও পুরাতন ভোটাররা। আমি নিজেই একজন নতুন ভোটার। আমাদের পটুয়াখালী 1 আসনের শিক্ষার উন্নয়ন, জনগণের উন্নয়ন, কত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবে এমন একজন নেতাই আমরা চাই এবং তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। যিনি সম্পূর্ণ দলীয় প্রভাব থেকে মুক্ত থাকবেন, সকল ধরনের সিন্ডিকেট থেকে মুক্ত থাকবেন। আমরা এই ধরনের প্রার্থী চাই যাদেরকে আমরা দিয়ে আমাদের সমাজের উন্নয়ন হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। নির্বিশেষে মনে করেন যে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, গরিব মানুষ গরিবের জন্য কাজ করবে, তারাই আমরা বাঁচিয়ে নেব। টাকার যারা উন্নয়ন করবে, গরিবের যারা উন্নয়ন করবে, আমাদের যারা ভালো করবে তাদেরকে ভোট দিতে চাই। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখছি, এরশাদ চাচারে দেখছি, এখনো সবই তো দেখছি। নতুন একজন আইন কি অবস্থা। সর্বশেষ 2024 সালে জাতীয় পার্টি থেকে বিজয়ী হন ABM রুহুল আমিন হাওলাদার। বর্তমানে আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, NCP ও AB পার্টি সহ বিভিন্ন দল। তবে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে থেকেই মিছিল, সভা, সমাবেশ ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। কর্মসংস্থান না শিক্ষা খাত, তো আমি তো মনে করি এই তিনটেই আমার ক্রাইটেরিয়া থাকবে। এদিকে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের প্রচারণাও চলছে জোরে সোরে। পাশাপাশি মাঠ গরম রাখছেন গণ অধিকার পরিষদ, NCP, AB পার্টির মনোনীত প্রার্থীরা। সবাই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। যদি ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষের শক্তিকে আমরা ভোট দেই, তাহলে আমাদের সকলে শান্তিতে দেশে থাকতে পারবো, চাঁদাবিহীনভাবে, সন্ত্রাসবিহীনভাবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে এরই মধ্যে আগাম প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীতে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি আসনেই আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে সক্ষম হব বলে আশা করি। তবে আসনটিতে এবার বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন অনেকেই। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে মর্মান্তিক মৃত্যু হওয়া 2 বছরের শিশু সাজিদের জানাজা শেষে মরদেহ দাফন হবে আজ। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। চলে যাচ্ছি তার কাছে। আদনান, জানাজা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর কূপ খননকারী কচির উদ্দিনের বিষয়ে কি আইনশৃঙ্খলা বাহিনী কোনো সিদ্ধান্ত জানিয়েছে? তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের 2 বছরের শিশু সাজিদ গত বুধবার দুপুরের দিকে পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে যায়। তারপরে তাকে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রায় 32 ঘন্টা পরে মোট 45 ফিট মাটির নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারপরেই তাকে 9টা 7 মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে 9টা 40 মিনিটে মৃত ঘোষণা করে। তারপরে শিশু সাজিদের মরদেহ তার গ্রাম কোয়েলহাট পূর্বপাড়া
আসা হয়, তারপর থেকেই আসলে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছে তার বাসাতে একবার শিশু সাজিদকে দেখার জন্য। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে তার নামাজে জানাজা এখন সকাল 10:30 পরিত্যক্ত নলকূপে পড়েছিলেন, ঠিক তার পাশেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন আসলে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং আরেকটি আপনি জানতে চান এই যে কূপ খননকারী কছির উদ্দিন, তার বিষয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, যেহেতু কালকে তাকে শিশু সাদিদকে উদ্ধার করা হয়েছে এবং তারপর থেকেই কফির উদ্দিনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে একটি মামলার রেকর্ড করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত মামলা গ্রহণের পরই আসলে তার বিরুদ্ধে আইনের যে সকল কার্যক্রম রয়েছে তা আসলে পরিচালনা করবেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। আসলে এই ঘটনার পর থেকেই আমরা চোখ রাখছিলাম এবং দেখছিলাম যে উদ্ধারকারী যারা ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা, তারাও 8টি ইউনিট জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে আমরা দেখেছি গতকাল রাতে 32 ঘন্টা পর 45 ফিট মাটির নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। আসলে এখন আর কিছুক্ষণ পরেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শিশু সাজিদের এবং তারপরে তার বাড়ির পাশেই তাকে কবর জিয়ারত করা হবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর তানোর থেকে শিশু সাজিদের সর্বশেষ খবর। আদনান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। পরবর্তী প্রসঙ্গ, হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা কিছুটা কেটে গেলেও হিমশীতল বাতাস ঠান্ডার প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরেও শীতের তীব্রতা বাড়ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। প্রায় একই চিত্র উত্তরের আরেক জেলা নওগাঁর। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দি সহ হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 38 জন শিশু। 3 দিন থেকে ডায়রিয়া, আমি সদর হাসপাতালে আসছি। 6 দিন যাবৎ ডায়রিয়া আক্রান্ত, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। 3 দিন হলো মেডিকেল আইসি, এখনো সুস্থ হয়নি। আমার বাচ্চা ডায়রিয়া আক্রান্ত হয়েছে, বাড়িতে চিকিৎসা করছি, ভালো হয়নি। আজকে হাসপাতাল নিয়ে আসলাম। এবারে বিজয়ের মাসের খবর। 1971 সালের 12 ডিসেম্বর এদিন ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে আল বদরের কমান্ডার কামারুজ্জামান ও আল শামসের কমান্ডার মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল বদরের প্রধান নির্বাহী আশরাফুজ্জামান খান, অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন সহ 2 বাহিনীর শীর্ষ অধিনায়কদের বৈঠক হয়। সেখানে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা প্রণয়ন করা হয়। বৈঠক শেষে এই সময়ে বাংলাদেশের শীর্ষ বুদ্ধিজীবীদের তালিকা হন্তারক বাহিনীর হাতে তুলে দেন রাও ফরমান আলী। পরিকল্পনা মাফিক সে রাতেই আল বদর বাহিনী সাংবাদিক নিজামুদ্দিন আহমদ, আনম, গোলাম মোস্তফাকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যায়। তারা আর জীবিত ফিরে আসেননি। এছাড়া 12 ডিসেম্বর 4 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা হরিপুর আক্রমণ করে। একদিন সম্মুখ যুদ্ধের পর হরিপুর শত্রুমুক্ত হয়। একই সঙ্গে হানাদার মুক্ত হয় নীলফামারী, গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ি, ভেড়ামারা ও শ্রীপুর।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো দেশে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন জোটের মহাসচিব মার্ক রুতে। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানিতে এক অনুষ্ঠানে মার্ক বলেন, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়েছে, ফলে জোটভুক্ত দেশগুলোকে বড় কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তার নেই, কিন্তু ইউরোপ যুদ্ধ শুরু করতে চাইলে রাশিয়া প্রস্তুত আছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় বাধা হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা প্রসঙ্গে জানা গেছে, জাতির উদ্দেশ্যে সিসির ভাষণ থেকে ভয় ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোট দেওয়ার আহ্বান। ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও শুভেচ্ছা। তফসিলকে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। এপাশে একটি অভিমত রয়েছে, নির্বাচন নিয়ে সন্দেহ অনেকটাই দূর হয়েছে, এমনটি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। এপাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, এমনটি ছিল মেডিকেল বোর্ডের বিবৃতি। দর্শক, এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, জাতির জন্য গুরুত্বপূর্ণ ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন, জানিয়েছে সিএসি। 48 ঘন্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। এপাশে 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। এপাশে একটি রিপোর্ট রয়েছে এই বিষয়ে। আরেকটি শিরোনাম, এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে। এরপর দৈনিক যুগান্তরের শিরোনামে দেখতে পাচ্ছি, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি, সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান। এপাশে তফসিল ঘোষণায় কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে, যেমন নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু, এমনটি জানিয়েছে বিএনপি। স্বাগত, তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। আরেকটি শিরোনাম, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হলো, এমনটি বলছে জামাত। এরপর রয়েছে দৈনিক সমকাল, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি এবং আরেকটি ঘটনা এখানে প্রতিবেদন শিরোনাম হিসেবে এসেছে যে 32 ঘন্টার চেষ্টায় উদ্ধার, বেঁচে নেই শিশু সাজিদ। 2 বছর ধরে 3টি গর্ত ফেলে রাখা হয় অরক্ষিতভাবে, গর্ত খননকারীর শাস্তি চান মা রুনা খাতুন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।